জুলাই সনদের যে ব্যাপারগুলি নিয়ে বিএনপি আপত্তি করলো এর কোনোটা করলে কিন্তু বিএনপির কোনো ক্ষতি হইতো না। যেগুলি করলে ক্ষতি হতো না আমি বলি, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করা, গুম কমিশন করা, এগুলি সরকারি মানে মানে এগুলি করলে কিন্তু বিএনপির ক্ষতি হইতো না। কিন্তু বিএনপি কিন্তু কেন জানি দেখাইতে চায় যে জুলাই সনদ বা জুলাইটা তাদের কাছে কোনো বড় ব্যাপার না। এটার কারণ কি আসলে মোশাররফ ভাই একটু যদি বলতেন? মানে জুলাইয়ের সাথে কি কোনো সংঘাত আছে, যেহেতু নেতৃত্বটা আপনি? না 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 না, আমাকে একটু দেন তাহলে আমি বলি। না জনাব খালেদ মহিউদ্দিন, আপনি একটু লক্ষ্য করবেন জুলাই এখানে একটু ডিফারেন্স মনে আছে, একটু খুব সূক্ষ্ম ডিফারেন্স আপনি একটু লক্ষ্য করতে হবে। সেটা হলো জুলাই সনদ বাস্তবায়নে আমাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই। আপনি লক্ষ্য করেছেন যে আমাদের জনাব মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে চাই, কিন্তু সংকটটা হুকুমত কমিশনে দাঁড়িয়ে জাতিকে সাক্ষী রেখেছিল। এখন আমাদের খেয়াল রাখতে হবে কি স্বাক্ষর করেছিল সেদিন আমরা, জামাত ইসলামী, অন্য যারা ছিলেন, সেটা হলো জুলাই সনদ। কিন্তু আপনি দেখবেন আমরা দেখলাম 23 দিন কি 24 দিন পর একটি জুলাই আদেশ জারি করা হলো, যেই আদেশের সাথে জুলাই সনদের অনেকটা পার্থক্য আমরা সেদিন লক্ষ্য করেছিলাম। যদি আপনি দেখেন জুলাই সনদে ছিল নোট অফ ডিসেন্ট, কিন্তু আদেশে সে নোট অফ ডিসেন্টকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে। বরং আপনি দেখবেন জুলাই সেই নোট অফ ডিসেন্টে কি ছিল, রাজনৈতিক দলগুলি যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোতে এই নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করবেন, যদি ভোটাররা তাদের পক্ষে রায় দেয় সেই অনুসারে তারা বাস্তবায়ন করবেন। ক্লিয়ার মেসেজ। কিন্তু আপনি দেখবেন যখন জুলাই আদেশটা বাস্তবায়ন করা হলো এইটা নাই, তাহলে জনগণ কোন দিকে ভোটটা দেবে বা কি রায়টা দেবে? শুধু আরেকটা না, আপনার নিচে দীর্ঘদিন আপনি গণমাধ্যমে আছেন, আপনি দেখবেন বাংলাদেশে এখন পর্যন্ত এই যে 2026 4টা গণভোট হয়েছে। এর মধ্যে জিয়াউর রহমান সাহেবের আমলে একটা প্রশ্ন, হ্যাঁ না, আপনি কি জিয়াউর রহমানের সাপোর্টকে সময়কালকে সমর্থন করেন? ইয়েস অর নট? এরশাদ সাহেবের আমলে একই কিছু ঘটেছিল। খালেদা জিয়ার আমলে আপনি দেখবেন এটা কনস্টিটিউশনাল গণভোট ছিল, সেখানে ছিল যে আপনি কি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে ফিরে যাবেন সংসদীয় গণতন্ত্রে? হ্যাঁ না ছিল। কিন্তু এবার আপনি লক্ষ্য করবেন প্রশ্নটা কি করা হয়েছে এই প্রশ্নের মধ্যে। আপনি তো মোশাররফ ভাই মানে ডাক্তার আসিবার মানে পর না পূর্বে রোগী মারা গেল, মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনি এগুলি কইতেছেন কেন? গণভোটে গণভোটে 4টা প্রশ্ন থাকবে, আপনারা দেখছেন। আপনি সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান আমাদেরকে ভোট দিতে বলছেন, হ্যাঁ ভোট দিতে বলছেন। এখন আমি অস্বীকার করি না, আমাকে একটু বলেন, আমি অস্বীকার করি না। আপনি দেখবেন, আপনি বলছেন আপনি কি ডাক্তার আশীর্বাদ বেগম মরিয়া? না, আমরা মরার আগেই কিন্তু আমরা বলেছি। আপনার মনে আছে যে এই দিন জুলাই আদেশ জারি করলেন, আপনি যদি একটু আপনার আর্কাইভ খুঁজে দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, বিশেষ করে প্রফেসর আলী রিয়াদ যেই আদেশ তৈরি করে রাষ্ট্রপতি দিয়া জারি করিয়েছে তা টোটাল জুলাই সনদের সাথে প্রতারণা করা হয়েছে। জাস্ট প্রতারণা শব্দটা আপনি দেখবেন। এখন আমি বলি, এখানে মিলন ভাই আছেন, আপনি আছেন, দর্শকরা আমাদেরকে দেখছেন, 4টা প্রশ্ন আপনার গণভোটে। আমরা ভাই আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে হাতে আপনারা ভোট দেন, আমরা অস্বীকার করি না, হাত তো এখন আমরা ভোট দিয়েছি। কিন্তু 1 2 3 আমি বলি মানে আমরা এখনো তো মানি, আমরা তো এখনো মানি। প্রশ্ন 4টা না 39টাই কথা কেন কইতেছেন? না না আমি বলি না ঘটনা, আপনি 4টা মেনে নিছি তো ভাই। আমি তো 4টা মেনে নিছি। মহিউদ্দিন আলমগীর আপনি খালেদ মহিউদ্দিন আপনি শুনলে আপনি বুঝতে পারবেন। খালেদ ভাই আমি 3টা আমি মনে করেন কোন কারণে ধরেন আমি মনে করেন আমি 3টা সমর্থন একটা করি না, আমার কোনো স্কোপ আছে নাই, তারপর আমি মনে করলাম 4টাকে আমি মেনে নিলাম। আপনি 3টা হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আর লাস্টে কি আপনি বলেছেন যে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে জনগণ যদি তাদের পক্ষে সমর্থন সেইটা বাস্তবায়ন করবো। তা আমার পক্ষে তো 51% জনগণ আমাকে রায় দিয়েছে ইন্ডিভিজুয়াল একটা দল হিসাবে, আর আমার দলের যে ছিল জোট ছিল, জোটের আরো 5%। আমি সরল মানুষ, আমি এত পেঁয়াজগোছ বুঝি না। আমি বুঝি যে গণভোটের মধ্যে আপনি 4টা কোশ্চেন দিছেন, সেইটা আপনি জানতেন, সেইটা কি কি কোশ্চেন সেটা ছাপা হয়ে যাওয়ার পরে আপনি দলের সর্বোচ্চ নেতারা আমি জনগণ আমাদের বলছেন হ্যাঁতে ভোট দিতে বলছেন কিনা? দিলাম আমি না না দিলাম আমি না ভাই, আপনি আমাকে হ্যাঁতে ভোট দিতে বলছেন কিনা? পুরোটাই বলছেন কিনা হ্যাঁ ভোট? যে আমি উপরে 3টাও মানি, আমি 4 নাম্বার আমার নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করার অধিকার তো জনগণ ভোট দিয়েছে।
আপনি ধরেন আপনি আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক আছে, গণভোটটা আমি বুঝলাম, কিন্তু গণভোটের ক্ষেত্রে কেন যে আপনারা এই যে 4 প্রশ্নের কথা এখন বলেন, 4 প্রশ্নের কথা আমরা তখন বলছিলাম এবং আমি বলছিলাম যে কি জানি না, হাউএভার কিন্তু আপনারা ভোট দিতে কইছেন, ওখানে ভোট দিছেন, কিন্তু আমরা অস্বীকার করি না। আপনারা আইন মানে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়টা বাদ দিলেন কেন? আমি একটু বলছি, আমি আপনার টোটাল প্রশ্নটি বলেছি। আপনি দেখবেন 133টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, মিলন ভাই এখানে আছে। আমরা ডক্টর ইউনূস সরকারের সেটা 1 মাসের মধ্যে আইনে পরিণত করতে হবে, সেটা বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে, বিশেষ কমিটিতে আলোচনা করে সংসদ উত্থাপন হয়েছে। এবং আপনি যদি দেখেন বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসের রেকর্ড যে 6 দিনে আমরা 98টি আইন পাস করেছি, এটা বিশ্বের কোন পার্লামেন্টে দেখা যায়। বিচার বিভাগের জন্য আলাদা সচিব আমি একটু বলি আপনি 98টা গেলে বাদ থাকে কয়টা? 98টা গেলে বাদ থাকে 35টা। এর মধ্যে আপনি মিলন ভাই আছে, তারা কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেটা হলো বোঝা যায় যেগুলি বিশেষ কমিটিতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে বা কোনো প্রশ্ন উল্লেখ করা হয়েছে, সেগুলি পরবর্তীতে অধিক আলোচনা করে স্টক হোল্ডারদের সাথে আলোচনা করে আমরা বিল হিসাবে উপস্থাপন করব। আমরা তো এখনো সেই স্ট্যান্ডে আছি, যার জন্য আমি এখন বলি আমার মানে মিলন ভাই গিয়েছে করতে পারলেন বিচার বিভাগ আলাদা করাটা, বিচার বিভাগের সচিবালয় আলাদা করতে পারলেন কেন? এইটার মধ্যে ওখানে কিছু ফল ছিল যেগুলি বিএনপি সারা জীবন আইনের ফল ঠিক করা যায় ভাই। আমি একটা কথা বলিনি, আপনাকে দেখেন আমরা তো এগুলো বাতিল করি নাই এখনো, আমরা বলেছি যে এগুলি সংসদে উত্থাপন হবে। আবার পিছানো হলে ওর মধ্যে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট দরকার আছে, সংশোধনী দরকার আছে। অ্যামেন্ডমেন্ট দিতেন, যেমন আপনাকে বলি গুম কমিশন, না আমি একটু ভাই আমার অভিজ্ঞতা আপনি শুনেন। 98 সালে বিচারপতি মোস্তফা কামালের নেতৃত্বে 5 জন বিচারক বৈশা বলছে বিচার বিভাগ আলাদা হবে 98 সালের ডিসেম্বর মাসে। আপনারা ক্ষমতায় আসছেন হচ্ছে সর্বোচ্চ রায়, শেষ রায়। আপনারা ক্ষমতা আসছে 2001 থেকে 2006 পর্যন্ত, আপনারা ওই অট্টু কাজও করেন নাই। মধু সাহেব আমাদেরকে সামনে দেয়া বলছে করব না, করেন নাই আপনারা। এখন এটা মধুদার সাহেব বলতে পারে, এটা করেন তো নাই। আচ্ছা মধু সাহেবের কথা বাদ দেন, মধু সাহেব উনি আর এখন আমাদের মাঝে নাই, আপনারা তো করেন তো নাই। আপনি এখন আমি বলি, এখন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। একটু বলেন, আপনি করেন তো নাই। বলছি আমি একটা বলি, যেমন গুম কমিশন বলা হয়েছে যে গুম কমিশন এটা তদন্ত করবে, তদন্ত করে এইটা আন্তর্জাতিক অপরাধ, এটা এই তদন্ত রিপোর্ট দেবে, তারা মানতে পারে নাও মানতে পারে। তা আমরা বলেছি না, এইটাকে আমরা এই গুম কমিশনকে আমরা ক্ষমতায়ন করব, যাতে গুম কমিশনের এই তদন্তটাই সর্বোচ্চ তদন্ত হয়। কোথাও বলা হয়েছে শাস্তি 14 বছর, আমরা বলেছি না, এটা গুমের শাস্তি হতে হবে যাবজ্জীবন মৃত্যুদণ্ড। এইগুলি তো আপনার বেসিক পয়েন্ট, এখানে তো দ্বিমত নাই। এই সব জায়গাগুলি রিপেয়ার করে আমরা সংসদে এটা আবার উত্থাপন করা হবে। একদম মোশাররফ ভাই, আপনার কথা পরিষ্কার। আমরা একটু মিলন ভাইকে শুনি। মিলন ভাই, এই প্রসঙ্গে যদি আপনার কিছু বলার থাকে, যে আসলে বিএনপি জুলাই আপনারা সংসদে কয়েকবার মানে একাধিকবার অন্তত ওয়াকআউট করেছেন এই প্রসঙ্গে, এবং বিএনপির ইন্টেনশন আপনারা দেখতে পাচ্ছেন যে ইটস নট দ্যাট গুড। আপনি যদি এই প্রসঙ্গে একটু ছোট করে বলেন, তারপর আপনার কাছে আমি প্রশ্নে আসি। জি, আমি যেটা বলতে চাচ্ছি প্রথমে সেটা হলো যে আমাদের মাননীয় সংসদ সদস্য মোশাররফ ভাই একটা রেকর্ড করার কথা বললেন যে অল্প কয়েকদিনে তারা অনেক বিল পাস করেছেন, কিন্তু আরেকটা রেকর্ড ছিলেন মিলন ভাই, আপনিও ছিলেন। একটু বলি ছিলাম তো বটেই। জি, তো আরেকটা রেকর্ডের কথা আমাদের মোশাররফ ভাই বলেন নাই, সেটা হলো সংসদকে এমন ভাবে ডাকা হয়েছে টাইম ডেটের ব্যাপারে, যাতে করে আপনার পিঠটা দেওয়ালে আগে থেকে আছে, ইউ হ্যাভ নো অল্টারনেটিভ বাট টু পাস। এই একটা সিচুয়েশন ওখানে ছিল। তো এখন এই যে শেষ একটা বিল আনছে, সে সম্পর্কে বলি, একদম শেষ দিনে যেটা হলো আর কি। এই বিলটা হলো যেটা আশিক চৌধুরী এটা করার কথা বলছিলেন, যে আশিক চৌধুরীর বিরুদ্ধে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের সালাউদ্দিন ভাইরা অনেক নিন্দামন্দ করেছেন, এবং তাকেই আবার তারা রেখে দিয়েছেন যাতে করে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়। সেইটা বিলটা যে নিয়ে আসলেন অল্প কিছু সময়ের মধ্যে, আমার মনে আধা ঘন্টাও হবে না আর কি, আধা ঘন্টার মধ্যে সব কিছু শেষ করে ফেললেন আর কি। আমাদের কোনো কথা বলতে দিলেন না, কোনো আপত্তি শুনলেন না। আর এখানে আরেকটা রেকর্ড আমাদের সংসদ করছেন, সেটা হলো যে আমাদের যে কোনো বিল আনতে হলে 48 ঘন্টার একটা আপনার নোটিশ আমাদের দেওয়া হবে, আর 48 ঘন্টার সময় আমরা পাবো, কিন্তু স্পিকার এটা ওয়েভ করতে পারে। কিন্তু এবার যেটা হলো সব বিলের ব্যাপারে ওয়েভ করে দিচ্ছেন, যার ফলে এখন একটা বিল আসলো অনেক আপনার 50 পৃষ্ঠার আমাদের কাছে ছাপাইয়া দেওয়া হলো। এখন আমরা
এই টেবিলে এটা পেলাম, এটা সম্পর্কে কিভাবে আলোচনা করব? আসলে তো ব্যাক অফিসে যাওয়া না দরকার, না না এগুলো দেওয়া কিন্তু দরকার। না কিন্তু মিলন ভাই, আমাদের স্পেশাল পয়েন্ট হচ্ছে বিএনপির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সংসদে বিএনপির যারা উপস্থিত আছেন তারা হলফ করে বলতেছেন যে তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করবেন, বারবার জোর দিয়ে বলতেছেন। এবং যেসব বিষয়ে তারা আপত্তি জানিয়েছেন সেই সব বিষয়ে আপত্তি কিন্তু তারা আজকে জানাচ্ছেন না, তারা বহু আগে থেকে তারা আপত্তি জানিয়ে আসছেন, নোট অফ ডিসেন্ট দিচ্ছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করতেছেন। আমরা কেন তাদেরকে এত সন্দেহ করতেছেন, জি এত সন্দেহ করতেছেন যে তারা করবে না তাদেরকে? সংসদে দেখেন আমাদের গণভোটের গোয়াতে কি বলা হয়েছে, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দলহইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির আপনার ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়েছে, এই 30টা বিষয়ে সকলে ঐক্যমত হয়েছে, সকলে ঐক্যমত হয়েছে। এখন আপনি দেখেন, আপনি বলতেছেন যে আমাদের সালাউদ্দিন সাহেব সংসদে বললেন যে জুলাই সনদ হলো অন্তহীন প্রতারণার দলিল। এখন যদি কোনো দলিল প্রতারণা হয় আর সেই দলিলে যারা স্বাক্ষর করবে সেটা নাউন কি হয়, এটা মোশাররফ বলে দিলে ভালো হয়। আচ্ছা মিলন ভাই, আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি গ পড়ে শুনেছেন, খুব ভালো হয়েছে, গ আমারও পড়তে ইচ্ছা করছিল। নারী প্রতিনিধি বৃদ্ধি জামাত ইসলামী করে নাই, একজনও দেয় নাই। বিরোধী দলের ডেপুটি স্পিকার আপনাদেরকে অফার করা হয়েছিল, আপনারা নেন নাই, আপনারা নেন নাই। আর তারপরে হচ্ছে যে অন্য যে আরো 30টি বিষয় আছে সংসদে প্রধানমন্ত্রীর মেয়াদ থেকে শুরু করে এই যে সংসদে প্রধানমন্ত্রীর মেয়াদ, এটা বিএনপির আজকের অঙ্গীকার না, আমার ধারণা বিএনপি এটি সবার আগে বলতে শুরু করেছে, মানে 2015-16 সাল থেকে। এই যে দেখেন এখন বিএনপির অঙ্গীকার, জি এদের মধ্যে আছে প্রধানমন্ত্রী মেয়াদ সম্পর্কে আর কি। বিএনপি সে নিজের 31 দফায় বিএনপি মানতেছে না। না বিএনপি মানবে না বলে নাই তো, আমি এইটাই বললাম যে এটা বিএনপি সবার আগে বলতে শুরু করছে। আমি ভুল না হইলে এটা 2015 সাল থেকে তারা বলতে শুরু করছে, এরা মানে একদম জোরে। আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা এটা নারী প্রতিনিধি পালন নাই, বিরোধী দলের ডেপুটি স্পিকার হিসেবে আপনাদের পদ আপনারা নেন নাই, তারপরে হচ্ছে যে আরো বিভিন্ন বিষয় আপনাদেরই আসলে আপত্তি আছে। আপনারা একবার বলছেন যে মানে জুলাই সনদে আপনারা স্বাক্ষরও করতে চান নাই, পরে আপনারা গিয়ে স্বাক্ষর করছেন। জুলাই সনদের প্রতি বিএনপির অবহেলা যতদূর, আপনাদের অবহেলা কিন্তু ততটুকুই, বা তার চেয়ে বেশি হতে পারে না মিলন ভাই? এটা আমার জানা নাই যে অবহেলা কোথায় হয়েছে। আমরা কোন পর্যায়ে নারী প্রতিনিধি বৃদ্ধি করলেন না তো? নারী প্রতিনিধি বৃদ্ধি করেন নাই তো? আসবো নারীর মধ্যে আসবো, অসুবিধা নেই। আপনার সময় শেষ হয়ে যাবে না তো? না আপনি বলেন, আপনি যতক্ষণ বলবেন আপনি বলেন। জি আচ্ছা, আমি বলছিলাম যে প্রথমত আসলে মানে ব্যাককে অনেক ঘটনা থাকে যেটা বাইরে প্রকাশ পায় না। আমরা মানে টোটাল চাচ্ছিলাম যে সবাইকে নিয়ে স্বাক্ষর করতে, এই জন্য স্বাক্ষর করতে আমাদেরকে একটু দেরি হয়েছে, মানে এক সময় আমরা করেছি আর কি। এখন আপনি বলেন যে আমরা নেই এই জন্য যে জুলাই সনদ আপনি বাস্তবায়ন করছেন না, কিন্তু আপনি আমাদেরকে ডেপুটি স্পিকার দিয়ে আপনাদের এই মানে জুলাই সনদের বিরুদ্ধে যে পদক্ষেপ আপনারা নিচ্ছেন সেই পদক্ষেপে শরিক করতে চাচ্ছেন, দ্যাট উই ক্যানট সাপোর্ট ইট। এবং আপনারা আমাদেরকে দিচ্ছেন না, সংসদীয় কমিটির আপনার সভাপতির দায়িত্ব যেটা আমরা পাই, যদি আপনি পার্সেন্টেজ হিসাবে দেন তাও তো আমি 26% পাই, কিন্তু একটা শুধু দেওয়া হলো যেটা পাবলিক মানে অ্যাকাউন্টস বিষয়, আর কোনোগুলোই দেওয়া হয় নাই আর কি। কাজে এই অবস্থাতে আমরা এরপরে আসলে মোশাররফ ভাই হয়তো জানেন, আমি জানি না জানেন কিনা, অনেক কথাবার্তাই হয় প্রাইম মিনিস্টারের সাথে। আমরা মনে করি যে টোটাল একটা জুলাই সনদ বাস্তবায়নের দিকে আপনার ইয়েকে আসতে হবে আর কি, বিএনপিকে আসতে হবে। দেখেন এই যে নতুন করে আইন হচ্ছে, সেই আইনে গুম কমিশনের আগে ইনভেস্টিগেশন করতে তারা পারতেন, কিন্তু এখন মানে যে খসড়া যেটা পত্রপত্রিকা বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে গুম কমিশনের ইনভেস্টিগেশনের দায়িত্ব পুলিশকেই দেওয়া হয়েছে। তাহলে এটা আগের থেকে ভালো আইন হইলো কিভাবে আর কি? আসলে এই আইনগুলো পাস করা উচিত ছিল। পাস করার পরে অরিজিনালি আমাদের দর্শকদের জন্য একটু যদি বুঝাইতেন, অরিজিনালি গুম কমিশনের ইনভেস্টিগেশন কে করবে? আরেকটা কথা, আগে তো গুম কমিশনের হাতে ছিল, তো উনিরা তো পুলিশ না, ওনাদের তো ইনভেস্টিগেশনের কোনো ট্রেনিং নাই, ওনারা কেমনে করবেন? ধরেন আমাকে আজকে করতেই পারে জামাত ইসলামী বা বিএনপি যে কোনো সময় মনে করলো আমাকে গুম কমিশনের প্রধান করলো বা গুম কমিশনের একজন সদস্য করলো, আমার তো কোনো পুলিশি ট্রেনিং নাই টু ইনভেস্টিগেট। আচ্ছা, ওই যে আমেরিকার আসতেছে আমেরিকার প্রেসিডেন্ট ক্লিনটন সাহেবের যে মনিকা লিউস্কির সাথে যে ঘটনা, সেটার মানে তদন্ত কে করছিল? সে কি পুলিশের লোক না? কেনেথ স্টার যিনি প্রধান তদন্ত করছিলেন তিনি একজন নামী কংগ্রেসম্যান, এবং কেনেথ স্টারের কিন্তু এফবিআই তে পুরো অ্যাক্সেস ছিল ওই সময়। এফবিআই কে তুমি যতখানি অনুরোধ করবেন কংগ্রেস, এফবিআই বা স্থানীয় পুলিশ যারাই মনে করেন তারা তাদেরকে দিবেন। আমার কথা হইল গুম কমিশনের
প্রস্তাবিত আইনটা আমি পড়ছি, যেটা পরে কি হবে আমি জানি না। পুলিশে যদি আপনি না দেন, ইনভেস্টিগেটিভ অথরিটিটা আপনি ইনভেস্টিগেশন আপনি কেমনে করাবেন? আপনার মনে হইব যে ও গুম হয়েছে, আপনার মনে হইব ওর গুম হয় নাই, এইটাই হবে না তখন? আমার মনে হয় যে এটা আমাদেরকে জাতি হিসেবে ভালো করে ভাবতে হবে যে বাংলাদেশের পুলিশ সিচুয়েশন যেটা, এদেরকে যেমন ধরেন আমার নামে মামলা হয়েছে, যে আমি গুলশানে গাড়ি পোড়াই দিয়েছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মামলা হয়েছে, তিনি প্রাইম মিনিস্টার অফিসের সামনে সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন লাগাইছেন। আচ্ছা, এখন যে পুলিশ এই কাজটা এরকম একটা মামলা করলো, ওই পুলিশকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে পুলিশের তো এটা প্রধান কাজ। তার আমি তো শেষ করি পুলিশ তখন তার পক্ষেই গান গাইবে আর কি। কাজে এই দেশে ওই রকম বড় স্টার ওয়েতে লোক না থাকলেও খুঁজে বের করতে হবে। বহু প্রাক্তন পুলিশের লোকেরা আছেন, তারা বসে আছেন, তাদের মধ্যে অনেক নিরপেক্ষ লোক আছেন। কারণ আমরা বিচার মানে আরজি পেশ করার দায়িত্ব, ইনভেস্টিগেশনের দায়িত্ব এক জায়গায় রাখার কোনো মান নেই। না মিলন ভাই, আমি একটা জিনিস বলি, যে আপনি যেটা বলতেছেন সেটার সাথে আমি শতভাগ একমত, কিন্তু সেটা যদি আপনি বলেন পুলিশকে দায়িত্ব দেওয়া হলে পুলিশ যার নিয়োগ বাহিনীর জন্যই কথা বলবে, সেইটা আমরা সব জায়গায় দেখি। আপনি শত কমিশন করেও এটা আপনি আসলে বন্ধ করতে পারেন নাই। আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, আমাদের মানবাধিকার কমিশন আছে, আমাদের এমনকি আমাদের বিচার বিভাগের নিয়োজিত নানা ধরনের কমিশন আছে, আইন কমিশন, এরা সবাই মানে তাদের নিয়োগের উপর দিয়েই কথাবার্তা বলে। কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সি আপনি রাখবেন যে কোনো র্যান্ডম লোক, এখন খালেদ মহিউদ্দিনকে দিবেন যে তুমি এজেন্সিটা, মানে এইটা গুমের এটা হয় বলে মনে হয় না আমার। যাক মিলন ভাই, আমি নারীদের প্রসঙ্গে আপনি বলতে চাইছিলেন, নারীদের প্রসঙ্গটা আপনি একটু বলেন। তাইলে কি আমি খালেদ মহিউদ্দিনকে আসলে পুলিশের দিয়ে ইনভেস্টিগেশন করতে একমত? জি, আমার কাছে মনে হয় ইনস্টিটিউশনগুলি প্রত্যেকের তদন্ত করবে। সেই পুলিশ আমার গুম কেসেরও তদন্ত করতে হবে, আমার বিশ্বাস করতে হবে, আমার প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সেই প্রতিষ্ঠানকে কোনো একটা ফেসিবাদী শাসকের পদতলে রাখা যাবে না, সেটা পুলিশে অবশ্যই রাখা যাবে না। পুলিশ আর বিচার বিভাগ এদের মধ্যে থাকলে এটা হবে না। গুম কমিশন দিয়ে আমি বাঁচা পারবো না, এটা হচ্ছে আমার পয়েন্ট। আমি এখানে দুইটা তিনটা কথা বলতে চাচ্ছি। একটা কথা হলো যে গুম কমিশন, যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট যে গুম কমিশন করেছিল, এই গুম কমিশনের কাজ কিন্তু একটা বেশ ঐতিহাসিক কাজ হয়েছে, দলিলটা অনেক বড়, সেখানে তারা সুন্দরভাবে করতে পেরেছিলেন। সেখানে নূর খান ছিল, নাবিল ইদ্রিস ছিল, একজন জাস্টিস ছিলেন, আরো একজন ছিলেন আর কি। কাজে আমাদের দেশে আমরা যদি এরকম ভাবে শুরু করতে পারি, এটা একটা রেজাল্ট আমরা পাবো আর কি, এটা মনে করি। এবং আমরা দেখছি যে আমরা যখন একটা মানুষ পুলিশের কাছে ধরা পড়ে, অ্যারেস্ট হয়, তার কোনো মান সম্মান ইজ্জত কিছুই থাকে না। আমি যখন প্রথম অ্যারেস্ট হইলাম, ওই নাজিবুদ্দিন রোডের মানে জেলখানা থেকে পুলিশের গাড়ি আমার করে নিয়ে যায়, আর লোকেরা চারিদিকে চিৎকার করে চোর 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 চোর। আর এই যে পুলিশের গাড়ির মধ্যে একটা বেঞ্চ পর্যন্ত নাই, কোনো কিছু ধরার নাই, যখন গাড়ি ব্রেক করে তখন সব লোক হুমড়ি খেয়ে পড়ে। এই গাড়িতে আমাদের মওদুদ সাহেবও চড়ছে, মিজানুর সাহেব চড়েছেন, অন্যরা চড়েছেন। এই যে সবগুলোর আমার মনে হয় একটু সংশোধন করা প্রয়োজন। যারা যখন ক্ষমতায় থাকে তখন এদিকে কেউ তাকায় না আর কি, যারা বহু বছর জেলে থাকলো সেই জেল সংস্কারের চিন্তা আমাদের মাথায় আসে না আর কি। এই জন্য আমি মনে করি যে কোনো ক্রমেই এই পুলিশের হাতে, অন্তত বর্তমান পুলিশের হাতে এটা করে দেওয়ার কোনো সুযোগ নেই। দেয়ার শুড বি ইন্ডিপেন্ডেন্ট, মানে আপনি নিশ্চয়ই গড়ে তুলি। আমার মনে মিলন ভাই, আপনি আমার ধারণা আপনি এটা নিশ্চয়ই বুঝে দেখবেন, আমরা যত বেশি এইরকম বাহিনী তৈরি করব, একটা আমব্রেলা বাহিনী থেকে যত বেশি এরকম র্যাবের মতো স্পেশাল বাহিনী তৈরি করব, তত আমাদের সংঘাত এবং বিচার পাওয়া এবং রেমেডি পাওয়ার পথ ক্ষুণ্ণ হবে। এটা নিয়ে আমরা নিশ্চয়ই মিলন ভাই আমরা আরো বড় করে একটা আলোচনা করতে পারবো। এখানে একটা কথা আছে, সেটা হলো যে দিস ইজ again related to the intention of the গভর্নমেন্ট চায় কিনা এটা দেখতে হবে। গভর্নমেন্ট যদি এখন প্রতিষ্ঠান মানে পুলিশকে বিশ্বাস না করতে পারে, বা পুলিশের কাছে যদি বিশ্বাসযোগ্য করে না তুলতে পারে, বা এইটার তো আর তাহলে তো আমাদের দুর্ভোগের আর কোনো শেষ নাই। এটা আপনি আলাদা আরো 10টা কমিশন করলে ওই দুর্ভোগ আমাদের থাকবে। আমি বলতেছি আমি দোকানে গেলাম, আমার দোকানে পাল্লায় মাইপে আমাকে জিনিস দেওয়া হলো, এখন আমি কি দোকানদারকে অবিশ্বাস করলাম নাকি? দোকানদার নিয়মিত পাল্লায় মাপ করে দিবে না? আপনি তো এই কারণে তো আপনি দোকানদারই পাল্টাইছেন, পাল্লাও পাল্টাইছেন, তারপর আপনি দোকানদার অবিশ্বাস করতেছেন। একই দোকানদার নাই তো এখন মিলন ভাই। না, দোকানদার যখন অন্তহীন প্রতারণা দেখে চোখে দক্ষিণ প্লাজায় বসে স্বাক্ষর করার পরেও, তখন বিশ্বাস করাটা বলতে কঠিন হয়ে দাঁড়ায়। মানে ওই দোকানদারের প্রতারণার কথা দেখতেছেন, আমরা আরো অনেক ধরনের প্রতারণা দেখি। মিলন ভাই আপনি নিশ্চয়ই এগুলি কথা বলবেন, যে আপনার কথা বলবেন। এখন আমি মোশাররফের কাছে আসতেছি। মোশাররফ ভাই, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনাদের বিশেষ বন্ধুত্ব প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করবো। মিলন ভাই, আমরা আজকে অনুষ্ঠানটা আপনারা আসছেন, একটু আপনারা আর 10-15 মিনিট আমরা একটু নেই। যে মোশাররফ ভাই আপনি বলতেছিলেন।
হ্যাঁ, আমি করার আগে। আমি জি। জনাব মিলন ভাইয়ের বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। উনি বিএনপি কে বেশ কিছু অভিযুক্ত করেছে, যদিও আপনি অনেকগুলি প্রশ্ন তাকে করেছেন। যেমন আমরা যদি একটা নতুন বাংলাদেশ না চেতাম, আমরা যদি এই জুলাই সনদের বাস্তবায়ন না চাইতাম, যেমন আমাদের 31 দফার মধ্যে স্পষ্ট আছে বিরোধী দল থেকে স্পিকার দেবো, আমরা তো অফার করেছিলাম, ওনারা নেননি। উনি কেন বললেন নেননি যে ব্যাখ্যা আমরা, দিচ্ছেন? হ্যাঁ ওনারা বললেন যে আমরা এখনো জুলাই 31 দফাই আমরা মানিনি। আপনি দেখেন যে আমরা এখনো তো সেই আমরা বলে আমাদের যে বক্তব্য, আমরা বলেছি যে এই যে বিএনপির যে ওয়াদাগুলি, এগুলি সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। আপনি জুলাই সনদ যদি দেখেন জনাব খালেদ মহিউদ্দিন, আপনি দেখবেন স্পষ্ট ভাবে লেখা আছে 1 থেকে 47 নাম্বার পর্যন্ত সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হইবে। এটা ওনারাও স্বাক্ষর করেছে, আমরাও স্বাক্ষর করেছি। এখন এর মধ্যে কি আছে? এর মধ্যে আপনি দেখবেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে যাব। ইতিমধ্যে কিন্তু মহামান্য আদালত রায় দিয়েছে যে আমরা অলরেডি ফিরে গেছে। আমরা বলেছি প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছর হবে, আপনি দেখবেন বিএনপি এখনো অটুট, এটা বিলের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। আমরা বলেছি আগামীতে সকল নির্বাচন কেয়ারটেকার অধীনে হবে। আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স হবে, সামনে বিল আপনি দেখতে পারবেন। আমরা বলেছি যে লোকাল গভর্নমেন্টে কোনো মার্কা থাকবে না, ইতিমধ্যে সেটা বাস্তবায়নের পথ হয়েছে, এটা বাতিল করে দেওয়া হয়েছে। আমরা বলেছি যে একটা আপার হাউস তৈরি হবে, ওনারা এটা নিয়ে ওই যে প্রমোশন নিয়ে। কিন্তু মোশাররফ ভাই, হ্যাঁ, আপনি যদি আপনারা কি করছেন সেটা তো আমরা মোটামুটি জানি, আমরা তো মানে খুবই না ওনারা বলছে যে আমরা নাকি এটা আমাদের 31 দফার সাথে আমরা প্রতারণা করছি। অথচ আপনাকে বললাম এগুলো 31 দফার বিষয়। আমরা বলেছি ফ্যামিলি কার্ড করবো, আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করেছি। আমরা বলেছি কৃষি কার্ড করবো, 31 দফাতে দেখেন আপনি আছে, আমরা বাস্তবায়ন করেছি। আমরা বলেছি গাছ লাগাবো, আমরা বাস্তবায়ন করেছি। আমরা খাল কাটবো, বাস্তবায়ন মিলন লাগে। ভাই যে দুইটা পয়েন্ট বলছে সেই দুইটা পয়েন্টের ক্ষেত্রে আপনারা বলেন যে গুম কমিশনের ক্ষেত্রে আপনারা গুম কমিশনটা মানেন নাই, বলছেন এটা ভালো করে আনবেন, আনার পরে আপনারা দেখা গেল ইনভেস্টিগেশনের দায়িত্ব আপনারা পুলিশকেই দিচ্ছেন। মানে আপনারা ইনস্টিটিউশনগুলিরে আগের মতো করেই ব্যবহার করতেছেন, যেটা উনি একটি উদাহরণ। না 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 না, হ্যাঁ, ইনস্টিটিউশনগুলো আপনার মোশাররফ ভাই কার ঘাড়ে কয়টা মাথা? আপনারা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের দায়িত্ব যদি পুলিশের কাছে দেন। আমি একটু বলি খালেদ মহিউদ্দিন, আমি একটু বলি, আপনি দেখবেন আপনি যদি এখন আমাদের আমলাতন্ত্র কি আপনি অস্বীকার করতে পারবেন? না, অস্বীকার কেন? আপনি কি পুলিশকে অস্বীকার করতে পারবেন? পারবো না তো। আপনার কথা হলো আমাদের যে দায়িত্ব, আমাদের জামাতে ইসলামীর যারা সংসদে আছে এই প্রতিষ্ঠানগুলিকে নিরপেক্ষভাবে গড়ে তোলা, এবং তারা যদি তাদের দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করে সেখানে শাস্তির ব্যবস্থা। আপনি এখন দেখেন 18 রাতে নির্বাচন হয়েছিল, আমি মনে আছে টকশোতে 1000 বার বলেছি, আমলি বলেছিল প্রমাণ কি? এখন প্রমাণ বের হয়েছে এবং সেই ডিসিএসপি দের কি ইতিমধ্যে চাকরিতে সম্মতি দেওয়া হয়েছে না? না, সেই ডিসিএসপি দের স্যাক করা হয়েছে, প্রমাণের ভিত্তিতে করা হয়েছে তখন। আর এখন সেই প্রমাণ আমাদের সামনে আসে নাই, কিন্তু আমরা সেই জায়গার মধ্যে থেকে আমরা গলা চেঁচাইছি 1 কোটি বার 18 ইলেকশনের পরে, গলা চেঁচাইতে দেশ থেকে জার্মানি গেছি গিয়া। কিন্তু আমরা তো ওই সময় আমাদের হাতে কিছু ছিল না, কিন্তু এখন আমাদের হাতে কি আছে? মিলন ভাই আপনাকে কোন দিকে দৃষ্টি আকর্ষণ করতেছে এটা আপনি একটু দেখেন ভাই। না, আপনি দেখবেন আজকে এখানে আমি অভিযুক্ত, আপনি অনুমানের ভিত্তিতে অভিযোগ করতে। আমি অনুমানের ভিত্তিতে করতেছি না ভাই, আমি যেটা চোখে দেখি সেটা আমি আপনাকে বলি ভাই। আমি দেখলাম কোন প্রতিষ্ঠানের প্রতি আমাদের সে বিশ্বাস স্থাপনটা করতে হবে। কেমনে করব ভাই, কেমনে করব? আপনার প্রতিষ্ঠানের শীর্ষ পুলিশ কর্মকর্তা কিভাবে জাতীয় মানে কিভাবে বিএনপির সঙ্গীত গাইছে, কিভাবে বিএনপির প্রতি তার লয়ালিটি আছে, সেটা আপনাদের সামনে বসে বলেন রে ভাই। আমরা কেমনে বিশ্বাস করব আপনাদের? আর আমরা তো চেষ্টা করছি এই অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার। তারে কোনো শাস্তি দিবেন আপনি? তারে কোনো শাস্তি দিবেন যে আপনাদের গান গায়? তারে তো পুরস্কারই দিবেন। আপনি আমাকে একটু বলতে দেন। আবার আপনি দেখবেন এখানে মিলন ভাই বলেছে সংসদীয় কমিটি, ইতিমধ্যে প্রায় 39টি কমিটির মধ্যে মাত্র 59টি কমিটির মধ্যে মাত্র 15টা কমিটি হয়েছে, এবং সেখানে পর্ষণ অনুসারে তাদের সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব হলো 26%। আপনার 26% অনুসারে যে কয়টা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি আছে সেগুলির চেয়ারম্যান তারা পাবে, তাতে 9টা না 10টা তারা পাবে। সুতরাং এটা দেখুক সামনে, এখনো হয় নাই। এখনই যদি আপনি ব্লেমটা করেন তাহলে কেমনে হবে আপনি বলেন? বরং আমরা এই অবস্থাটাকে এগিয়ে নিয়ে, আমি মিলন ভাইকে একটু বলি, মিলন ভাইকে এখানে ধন্যবাদ দেওয়া উচিত ছিল আমাদেরকে। আপনি দেখেন জ্বালানি সংকটের সময় সংসদে একটি কমিটি হয়েছিল, আপনার পার্সেন্টেজ অনুসারে 26% তারা কয়টা পায়, কিন্তু আমরা তো 50% দিয়ে সেই কমিটি করেছিলাম। দেখেন উনি জুলাই সনদ দিয়ে সংসদে 2 ঘন্টা আলোচনা হওয়ার কথা ছিল, ওনারা নিয়ম অনুযায়ী সময় পায় 52 মিনিট, ওনারা 1 ঘন্টা 18 মিনিট আলোচনা করেছে। আর আমরা যেখানে পাই 71% আমাদের ওখানে প্রতিনিধিত্ব আছে, আমরা আলোচনা করেছি 1 ঘন্টা 1 মিনিট। তো এইগুলিকে ওনারা একটা যে নতুন বাংলাদেশের যাত্রা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নতুন বাংলাদেশ এগুলো কি মিলন ভাইরা কি একটু বুঝতে পারছে না, অনুধাবন করতে পারছে না? আমি আবার আমার প্রশ্নটা করি। নাইম খান উনি বলতেছেন খালেদ ভাই ইদানিং তেলা মাথায় বেশি তেল দিচ্ছেন, এখন তেল কি
কি মোশাররফ ভাইয়ের মাথায় বেশি নাকি মিলন ভাইয়ের মাথায় বেশি আমি বুঝতে পারতেছি না, কোন তেলা মাথায় তেল দিতে? মিলন ভাই মাথায় বেশি। আজকে কারে তেল বেশি দিছি মোশাররফ ভাই, আপনি একটু বললেন তো। এটা আমার বড় ভাই কিন্তু আপনি যেহেতু খালি আপনার কথাই বললেন, আমি একটু আপনার কাছে একটু প্রশ্নটা করে রাখি। সেইটা হইলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের যে রাজনৈতিক যেটা বলা হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার আছে, যেটা নোশন আছে, সেইটার ক্ষেত্রে দিয়া আপনি জানেন যে ওই পানি চুক্তিটার মেয়াদ শেষ হচ্ছে, নতুন পানি চুক্তি করতে হবে। তো আপনাদের রাজনৈতিক অঙ্গীকার এবং ভারতের সাথে অভ্যন্তরীণ সম্পর্ক, এই দুইটারে আপনি আসলে কীভাবে দেখেন? আমরা দেখছি যে আপনিও আন্তর্জাতিক বিভাগের যে বিএনপির সংসদীয় দলের যে গ্রুপ, সেটার মধ্যে আপনিও মাননীয় সদস্য। মোশাররফ ভাই, আপনাকে প্রশ্নটা করে রাখলাম, আমি একটু মিলন ভাইয়ের কাছে যাই। মিলন ভাই, আমরা আপনাকে ওই যে নারী বিষয়ক, মোশাররফ ভাই আরেকটা, মিলন ভাই একটা 10টা সেকেন্ড, আমাদের একজন দর্শক আমাদেরকে মানে আটটু হইলে মানে খুনি করে ফেলবে। উনি বলতেছে যে আচ্ছা, বিএনপির প্রতিমন্ত্রীর ঘটনা কি, বা মন্ত্রী পরিষদের একজন সদস্যের ঘটনা কি? আমাকে বলতেছে যে জামাতের এমপিকে বহিষ্কার করেছে জামাত দল, বিএনপির ব্যাপারটাকে মিডিয়া থেকে লুকায় রাখছে। তার আগে আমি বলে রাখি, জামাতের এমপির প্রতি অন্যায় করা হয়েছে, তাকে তার ঘরের ভিতর ঢুকে যে মবটা করা হয়েছে সেটাকে আমি অনৈতিক মানে অন্যায় মনে করি। জামায়াত কেন তাকে সাসপেন্ড করলো এইটাও জামাত আসলে ব্যাখ্যা দিতে পারে ইচ্ছা করলে। আপনাদের মন্ত্রীর কি ব্যাপার, আপনারা কি আড়াল করে রাখছেন? আপনি দেখেন, আমরা লক্ষ্য করে না আমাদের মন্ত্রীকে আপনি, আমাদের মনে হয় একজন মন্ত্রীর ইউনিয়নের নাম নিয়ে আপনি হয়তো বলছেন। না, নারী বিষয়ে কোনো কিছু না, আমি এটা আমার নজরে আছে তো, পত্রিকা আছে না, পত্রিকা আমি দেখি, আমিও পত্রিকায় দেখি নাই, সেজন্য আমার এটা জানা নাই। তো দর্শকরা প্রশ্ন করতেছিলেন। এইবার আমি মিলন ভাইয়ের কাছে আসতে চাই। মিলন ভাই, 2-3টা জিনিস, মোশাররফ ভাই আপনি প্রশ্ন একটু মনে রাখেন, আমি তাহলে প্রশ্নটা রিপিট করবো না। ভারতের সাথে আপনাদের সম্পর্ক এবং আপনাদের রাজনৈতিক অঙ্গীকার আমি বলবো এবং প্রধানমন্ত্রী ভারত সফর। আচ্ছা, মিলন ভাই, আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে গত সরকারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললে, সেইটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হোক, হামে মৃত্যু হোক, এইটা আপনারা এবং আপনাদের দলের জোট সদস্যরা মানে এনসিপি এবং আপনারা ডক্টর ইউনূস সরকারের নানা রকম সাফল্য বর্ণনা করতে শুরু করেন এবং সেইটা জাস্টিফাই করতে থাকেন। আপনারা যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু বলেন এবং সর্বদলীয় সংসদে মার্কিন ও চীন ককাসে যে আপনাদের যাওয়ার যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, মার্কিন ককাসে তো আপনারা আসেনি, এইটা আসলে কি মানে আপনারা কি আসলে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের পক্ষে না? কেন, কারণটা কি আসলে?